বলা হয়ে থাকে স্বাস্থ্যই সম্পদ। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই। সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত পরিশ্রম মানুষকে সুস্থ রাখে। দেহ ও মন ভালো থাকলে বাড়ে কর্মদক্ষতা। সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হ্যালো ডক্টরে। আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। আমাদের আজকের আলোচনার বিষয় থাইরয়েড ক্যান্সারের চিকিৎসা এবং এ বিষয়ে করণীয় কি সেটি নিয়ে আমরা আলোচনা করব। এবং এ বিষয়ে আপনারা ফোন করে নিতে পারেন চিকিৎসকের পরামর্শ। স্টুডিওতে আমাদের সাথে আছেন নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতালের নাক কান গলা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল করিম মিঠু। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। শুরুতে একটু জানতে চাই যে থাইরয়েড নিয়ে তো যেটা আলোচনা করব, থাইরয়েড গ্রন্থিটা আসলে কি? ধন্যবাদ আপনাকে। থাইরয়েড গ্রন্থি আমরা বলি যে অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্রন্থি যেটাকে বলা হয়ে থাকে। এটা হলো আমাদের গলার ঠিক সামনে থাকে, প্রজাপতি আকৃতির একটি গ্রন্থি। এই গ্রন্থি সবারই থাকে, সবাই থাকে, এটা কমন গ্রন্থি, খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি থেকে আমাদের সাধারণত থাইরয়েড হরমোন নিঃসৃত হয়ে থাকে। মানে সে কারণে কি এটা এত খুব গুরুত্বপূর্ণ? খুবই শরীরে গুরুত্বপূর্ণ। সব শরীরে যত এন্ডোক্রাইন গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি আছে তার মধ্যে থাইরয়েড গ্রন্থি অন্যতম। আচ্ছা, অনেকেই বলে না যে আমার থাইরয়েড সমস্যা, অনেকের অভিযোগ থাকে। তো এই থাইরয়েড আসলে কিভাবে আক্রান্ত হয়, মানে কি ধরনের সমস্যায় পড়ে থাইরয়েড ইস্যুতে? ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। থাইরয়েড গ্রন্থি সাধারণত দেখা যায় না গলার সামনে। যখনই গলার সামনে থাইরয়েড গ্রন্থি দেখা যায় তখন আমরা বলি যে কোনো না কোনো কারণে থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতা হয় বাড়ছে, না কমছে, এই জন্য থাইরয়েড গ্রন্থিটা ফুলে গেছে, গলার সামনেটা ফুলে গেছে, এই জন্য থাইরয়েড গ্রন্থি দেখা যাচ্ছে। সবসময় কি সবার ফুলে যাবে? না, ইউজুয়ালি যদি থাইরয়েড গ্রন্থি রোগাক্রান্ত হয় ইউজুয়ালি ফুলে যাবে। আচ্ছা, ইউজুয়ালি ফুলে যাবে, বা একদম চোখে না পড়লো একটু হাত দিয়ে ধরে বা আল্ট্রাসোনোগ্রামে কিন্তু ছোট্ট নোডিউল বা ছোট্ট টিউমার কিন্তু পাওয়া যাবে। এখন থাইরয়েড গ্রন্থি বিভিন্ন অসুখের মধ্যে অনেক সময় যে থাইরয়েড গ্রন্থি থেকে যে থাইরয়েড হরমোন নিঃসৃত হয়, ওই হরমোন অনেক সময় কম নিঃসৃত হতে পারে বা বেশি নিঃসৃত হতে পারে, এটা একটা সমস্যা হতে পারে। আরেকটা সমস্যা হতে পারে থাইরয়েড গ্রন্থির কোনো একটা অংশে, যেমন থাইরয়েড গ্রন্থির দুটা পার্ট বলি আমরা, ডান পাশ বাম পাশ, আর মাঝখানে ব্রিজের মতো একটা কানেকশান থাকে, একদম গলার সামনে ব্রিজের মতো ডান পাশ বাম পাশকে কানেকশান সংযোগ করে রাখে। এখন কোনো সময় দেখা যায় কি ডান পাশে অথবা বাম পাশে অথবা পুরো গ্রন্থিতে কোনো সময় টিউমার হয়। এটা ছোট টিউমার হতে পারে অথবা বড় টিউমার হতে পারে। এখন এইভাবে তাহলে থাইরয়েড হরমোন নিঃসৃত কম বেশি হতে পারে অথবা কোনো কারণে থাইরয়েড গ্রন্থিতে টিউমার হতে পারে। এই বিভিন্ন কারণে থাইরয়েড গ্রন্থি রোগাক্রান্ত হয়। টিউমার থেকেই তো পরবর্তীতে ক্যান্সার হয়? সব টিউমার থেকে কিন্তু ক্যান্সার হয় না। আচ্ছা, কিন্তু টিউমার থেকে ক্যান্সার হয়। সব টিউমার থেকে ক্যান্সার হয় না। একটু মানে ক্যান্সারের বিষয়ে আমি আসবো, একটু বেসিক কিছু বিষয় জেনে নিতে চাই। সেটা হচ্ছে মানে কম বা বেশি যখন হরমোন নিঃসৃত হয় তখন আসলে শরীরে একটা ইমব্যালেন্স তৈরি হয় নিশ্চয়ই, সেটা আসলে কিরকম হতে পারে? আচ্ছা, যদি কম নিঃসৃত হয়, যেমন শরীরে আমার যতটুকু থাইরয়েড হরমোন দরকার বা কারো যদি দরকার কম নিঃসৃত হয়, তাহলে কি হয়ে থাকে অনেক সময় সেই মানে তার এনার্জি লেভেল বা শক্তির লেভেল বা কার্যক্ষমতার লেভেল একটু কমে যায়, তার সবসময় একটু দুর্বল লাগে। তারপর অনেক সময় একটু শরীরের ওজনটা একটু বেড়ে যায়, মানে অবসাদ মনে হয় তার কাছে। এখন যদি খুব বেশি নিঃসৃত হয় তখন কি হয়, খুব ঘামায় শরীর, হ্যাঁ। তারপর হলো আমরা বলি পালপিটেশন বা বুক ধড়ফড় করতে থাকে, তার ওজন কমতে থাকে, তার ঘন ঘন খুব ডায়রিয়া হইতে থাকে যদি থাইরয়েড গ্রন্থি বেশি নিঃসৃত হয়। তবে একটা ব্যাপার, অনেক সময় কিন্তু যখন সাধারণত মা খালা বা বোনদের যখন গর্ভবতীর সময় কিন্তু অনেক সময় থাইরয়েড গ্রন্থি ফুলে যায়। কেন ফুলে যায়? কারণ থাইরয়েড গ্রন্থি তখন বেশি কাজ করা লাগে, যেহেতু দুইটা শরীরের থাইরয়েড হরমোন নিঃসৃত করে। এই সময় কিন্তু অনেক সময় ফুলে যেতে পারে প্রেগনেন্সি অবস্থায়। তো এই থাইরয়েড গ্রন্থি কম বেশি হলে সাধারণত এই সমস্ত সমস্যাগুলো হয়ে থাকে। আচ্ছা, একটু তাহলে থাইরয়েড ক্যান্সারের বিষয়ে যেহেতু নিয়ে আমরা আলোচনা করছি, মানে টিউমার থেকেই তো ক্যান্সার হয়, সব টিউমার থেকে হয় না। মানে এই ক্যান্সারটা আসলে কিভাবে বুঝতে পারবে, মানে লক্ষণগুলো কি? মানে থাইরয়েড থেকে যে একটা খারাপ পর্যায়ের দিকে যাচ্ছে, মানে থাইরয়েড গ্রন্থি, সেটা আসলে বোঝার উপায় কি? আচ্ছা, একটা ব্যাপার যেটা অনেক সময় আমরা অন্য যে কোনো ব্যাপারেও, আচ্ছা গলা ব্যথা করতেছে বা গলা একটু ফুলে, আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম করি। আল্ট্রাসোনোগ্রাম করার পর অনেক সময় দেখা যায় থাইরয়েড গ্রন্থিতে ছোট্ট দানাকৃতি বা টিউমার বা নোডিউল আছে, হ্যাঁ। তো এখানে একটা যেটা আমি আসলে বার্তা দিতে চাই যে সবার উদ্দেশ্যে, সব নোডিউল বা সব দানা কিন্তু ক্ষতিকর নয়। এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন গবেষণায় 100 জন লোকের যদি গলার আল্ট্রাসোনোগ্রাম করা হয় ভালো আল্ট্রাসোনোগ্রাম মেশিন দিয়ে, তাহলে দেখা যাচ্ছে 40 থেকে 50 ভাগ লোকের থাইরয়েড গ্রন্থিতে
নোডিউল বা দানা পাওয়া যাবে। এখন কখন আমরা এই নোডিউল বা দানাকে আমরা গুরুত্ব দেব, যদি সাইজ যদি 1.5 সেন্টিমিটারের উপরে হয়, তারপর থাইরয়েড হরমোন যদি কম নিঃসৃত হয়, অথবা পরিবারের ইতিহাসে কারো থাইরয়েড ক্যান্সার আছে এক, অথবা এমন দেখা গেছে যে তার গলার ক্যান্সারের জন্য পূর্ববর্তী কোনো এক সময় রেডিয়েশন থেরাপি ব্যবহার করেছে, তাহলে ওই ক্ষেত্রে আমরা গুরুত্ব দিব। এখন আমরা কীভাবে বুঝবো ক্যান্সার হয়েছে? তাহলে ওই যে নোডিউল বা টিউমারটা হয়েছে, ওখান থেকে আমরা ছোট্ট একটা সুই দিয়ে রস নিয়ে আমরা যেটাকে বলে ফাইন নিডেল অ্যাসপিরেশন সাইটোলজি, FNAC বলি, এটা দিয়ে প্যাথোলজিস্টরা সাধারণত মাইক্রোস্কোপের নিচে দেখে থাকে যে এটা মানে খারাপ জীবাণু না ভালো জীবাণু। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে হলো ভালো জীবাণু পাওয়া যায় নোডিউলের ক্ষেত্রে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক সময় কিছুই করা লাগে না এই সমস্ত এই নোডিউলের ক্ষেত্রে আর কি। তাহলে আমরা একটা ফাইন নিডেল অ্যাসপিরেশন সাইটোলজি দিয়ে প্যাথোলজিস্ট কিন্তু রোগটা আমাদেরকে নির্ণয় করে দিতে পারে। তবে একটা ব্যাপার, ছোট্ট নোডিউলের ক্ষেত্রে বা ধরেন ক্যান্সার হয়েছে, কিন্তু সাধারণত ফুলা ছাড়া কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না, যে খাইতে অসুবিধা হচ্ছে, গলার স্বর পরিবর্তন, এরকম কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। এই জন্য অনেক সময় রোগীরা গুরুত্ব দিতে চায় না, তারা একটু দেরি করে ডাক্তারের কাছে আসে। এই জন্য আমার পরামর্শ থাকবে, যদি গলার সামনে কোনো ফুলা থাকে তাহলে সাথে সাথে নিকটবর্তী বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। মানে ওটা আসলে পরীক্ষা করে দেখা উচিত, এক্সামিন করে দেখা উচিত। আচ্ছা, মানে পেশেন্টদের তো কোনো রকম অনেক সময় থাকে না, সিমটম থাকে না, উপসর্গ থাকে না, মানে ক্যান্সার হয়ে গেলে মানে এটা যদি বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে উপসর্গগুলো তো তখন আস্তে আস্তে বাড়তে থাকে, তখন আসলে কি ধরনের সমস্যা হতে পারে? আচ্ছা, যদি বড় হয়, উপসর্গ আসার জন্য কিন্তু মানে সাইজটা একটু বড় হইতে হবে, আকৃতিটা একটু বড় হইতে হবে। তখন কিন্তু অনেক সময় দেখা যায় কি, মানে বেশ বড় হলে সাধারণত উপসর্গ দেখার জন্য অনেক বড় হইতে হয়। থাইরয়েড গ্রন্থিকে কি হইতে পারে? তাহলে আমাদের যে ঠিক পেছনে যে শ্বাসনালীটা আছে, তাহলে শ্বাসনালীতে একটু প্রেসার দিবে। আমাদের যে খাদ্যনালী আছে, খাদ্যনালীতে প্রেসার দিবে। আমরা যে কথা বলি, খেতে কষ্ট হবে। আমরা যে কথা বলি, পাশে যে আমাদের যে নার্ভ বা স্নায়ুতন্ত্রের যে নার্ভটা গেছে, ওটাতে সমস্যা করবে, তাহলে আমাদের গলার স্বরটা পরিবর্তন হবে। তারপর অনেক সময় হয় কি, থাইরয়েড গ্রন্থি থেকে অসুখটা হলে আমাদের গলার বিভিন্ন পাশে ছড়িয়ে যেতে পারে লসিকা গ্রন্থির মাধ্যমে বা লিম্ফ নোডের মাধ্যমে, যেটাকে আমরা বলি মানে মেটাস্টেসিস বলি মেডিকেল ভাষায়, মানে অন্য জায়গায় অসুখটা ছড়িয়ে গেছে। তাহলে এই সমস্যাগুলো হতে পারে থাইরয়েড ক্যান্সার হলে, খুব তাড়াতাড়ি যদি আমরা তাকে প্রপারলি অ্যাড্রেস না করতে পারলে সমস্যা। সেই ক্ষেত্রে আপনারা যখন অ্যাড্রেস করেই ফেলেন, আমি একটু চিকিৎসা পদ্ধতিতে যেতে চাই। ওকে, আচ্ছা, তাহলে আমি ধরেন আমি রুগীকে বললাম যে আপনি থাইরয়েড হরমোন পরীক্ষা করে নিয়ে আসেন, আপনি একটা ফাইন নিডেল অ্যাসপিরেশন সাইটোলজি করে নিয়ে আসেন, একটা আল্ট্রাসোনোগ্রাম করে নিয়ে আসেন। এই তিনটে হলে আমাদের একদম বেসিক পরীক্ষা থাইরয়েডের ক্যান্সার নির্ণয়ের জন্য। এখন আমাকে বলা হয়েছে যে মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করে প্যাথোলজিস্ট বলছে যে এটা হলো থাইরয়েড ক্যান্সার। এখন থাইরয়েড ক্যান্সার হলো যেটা হলো সবচেয়ে বড় ব্যাপার, থাইরয়েড ক্যান্সার কিন্তু শরীরের অন্য ক্যান্সারের মতো না। কারণ কি, থাইরয়েড ক্যান্সারের মানে ফলাফল খুবই ভালো। এবং আরেকটা ব্যাপার হলো, থাইরয়েড ক্যান্সার যে থাইরয়েড গ্রন্থি থাকে ডান পাশ বাম পাশ এবং মাঝখানে যে সংযোগ থাকে, থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে অনেক সময় পুরো গ্রন্থিটা কিন্তু ফেলে দেওয়া লাগে না। ফলাফল খুব ভালো, মানে অন্যান্য ক্যান্সার যেভাবে ছড়ায় যায় সেভাবে থাইরয়েডে প্রায় 90 থেকে 95% থাইরয়েড ক্যান্সার কিন্তু এভাবে ছড়ায় না। একদম মানে একদম ওই এরিয়াতে থাকে, এবং মানে থাইরয়েড গ্রন্থি পুরোটা ফেলা লাগে না কিন্তু। আচ্ছা, তার মানে হচ্ছে এতটা মানে অন্যান্য ক্যান্সারে যেভাবে আমরা ভয় পাই, সেভাবে আসলে ভয় পাওয়ার কিছু নাই। আমরা চিকিৎসা পদ্ধতি নিয়ে তো আলোচনা করবই, একটা বিরতিতে আমাদের যেতে হবে। বিরতির পর ফিরে এসে আমরা আলোচনা করতে চাই। দর্শক, হ্যালো ডক্টরে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হ্যালো ডক্টরে। আমাদের আজকের আলোচনার বিষয় থাইরয়েড ক্যান্সারের চিকিৎসা। আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নাক কান গলা ইনস্টিটিউট ও হাসপাতালের নাক কান গলা বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল করিম মিঠু। বিরতির পর স্বাগত জানাচ্ছি। আমরা ক্যান্সারের বিষয় নিয়ে আলোচনা করছিলাম। ক্যান্সার ধরা পড়লো, আপনারা ট্রিটমেন্টে গেলেন, তারপরে আসলে পরের প্রসেসটা কি সেটা একটু জানতে চাই। আচ্ছা, থাইরয়েড ক্যান্সারের মেন চিকিৎসা মানে প্রধানত চিকিৎসা অপারেশন। তো বিশ্বের বিভিন্ন দেশে, উন্নত দেশগুলিতে অনেক দিন ধরে আরেকটা ব্যাপার আছে, যদি থাইরয়েড ক্যান্সার টিউমার সাইজটা যদি 1 সেন্টিমিটারের কম হয়, তাহলে ওইটা কিন্তু এখন অপারেশনও করে না, জাস্ট হলো ফলো আপে রাখে। ওকে, আর যদি থাইরয়েড ক্যান্সার টিউমার সাইজ যদি 4 সেন্টিমিটারের কম হয়, শুধুমাত্র থাইরয়েড গ্রন্থিতে হয়, বয়স 15 থেকে 55 বছর হয়,
তাহলে শুধুমাত্র যেই পাশে এই ক্যান্সার শুধুমাত্র ওই পাশটা আমরা কাটি, বাকি অংশটুকু আমরা রেখে দিই। এখন আপনি হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন, একটা ক্যান্সার কেন আপনি একটা গ্ল্যান্ডের অর্ধেকটা অংশ কাটতেছেন আর বাকি অর্ধেকটা অংশ কেন সেই গ্ল্যান্ড থেকে তো পরবর্তীতে ছড়াতে পারে। আচ্ছা, এখন গবেষণায় দেখা গেছে যে পুরো গ্রন্থিটা কাটলে যে ফলাফল, আক্রান্ত অর্ধেকটা কাটলে অলমোস্ট ফলাফল কিন্তু কাছাকাছি। তাহলে আমরা কেন পুরোটা কাটবো না? কেন কাটবো না? কারণ এই গ্রন্থিটা খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থি, থাইরয়েড হরমোন নিঃসৃত করে। আমি যদি পুরো গ্রন্থিটা কেটে ফেলে দিই তাহলে এই থাইরয়েড হরমোন শরীরে আসবে না, যদি আমি ট্যাবলেট আকারে দিতে পারি বাইরে থেকে। এটা একটা। আরেকটা হলো থাইরয়েড গ্রন্থির সাথে খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থি থাকে প্যারাথাইরয়েড গ্রন্থি, যেটা হলো শরীরের ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে শরীরে। তাহলে আমি পুরো গ্রন্থিটা কাটতে গিয়ে কিন্তু আমি এই প্যারাথাইরয়েড গ্রন্থিও আমি নষ্ট করতে পারি। এক, আর আমরা যে এত সুন্দর করে কথা বলি, আমাদের যে নার্ভ বা যে স্নায়ুতন্ত্রের যে সংযোগ অংশ, ওইটাও কিন্তু নষ্ট হতে পারে। হ্যাঁ, এই জন্য আমরা বলি যে কোনো দরকার নেই পুরো গ্রন্থি কাটার, যতটুক আক্রান্ত আমরা ততটুক কাটতে পারি, যদি এই ক্যান্সারটা 4 সেন্টিমিটারের নিচে হয়, 15 থেকে 55 বছরের মধ্যে হয় এবং থাইরয়েড গ্রন্থি যদি বাইরে চলে না যায়। আচ্ছা, তাহলে চিকিৎসা হলো একমাত্র চিকিৎসা হলো অপারেশন পরবর্তী যদি অর্ধেকটা আমরা গ্রন্থি কাটি তাহলে জাস্ট হলো ফলো আপে আমরা কি দেখবো, আমরা আল্ট্রাসোনোগ্রাম করে অন্য যে পাশটা আমরা রাখছি ওইটা আমরা দেখবো ওইটা ঠিক আছে কিনা। আর অর্ধেকটা কাটলে অনেক সময় 100 জন রোগীর মধ্যে 20 জন রোগীর থাইরয়েড হরমোন একটু কম নিঃসৃত হতে পারে, আমরা জাস্ট ওইটা দেখবো থাইরয়েড হরমোনটা ঠিকমতো নিঃসৃত হচ্ছে কিনা। 6 মাস বা 1 বছর পর পর আমরা এই ফলো আপে আল্ট্রাসোনোগ্রাম আর থাইরয়েড হরমোন দেখবো। আর যদি আমার অপারেশন করা লাগে, যেমন দুই সাইডে আক্রান্ত 4 সেন্টিমিটারের বেশি, 15 বছরের নিচে বা 55 বছরের উপরে, বা থাইরয়েড গ্রন্থি থেকে অসুখটা বাইরে চলে গেছে, তাহলে তো আমাকে পুরো গ্রন্থিটাই কাটতে হবে। হ্যাঁ, ওই ক্ষেত্রে আমরা যেটা করি, ওই ক্ষেত্রে আমরা করি কি, এটা পুরো গ্রন্থিটা কাটার পর আরেকটা চিকিৎসা আছে যেটাকে আমরা বলি পরমাণু চিকিৎসা কেন্দ্র হয় আমাদের দেশে। হ্যাঁ, ওটাকে আমরা বলি পরমাণু চিকিৎসা কেন্দ্রে রেডিও আয়োডিন আমরা থেরাপি দিই। কেন দেই? কারণ হলো যদি ব্লাড বা অন্য জায়গায় যদি কিছু আণুবীক্ষণিক জীবাণু যদি চলে যায়, আমরা যেটা খালি চোখে দেখতেছি না, ওইটা মারার জন্য আমরা সাধারণত পরমাণু চিকিৎসা কেন্দ্রে পাঠিয়ে দিই। তাহলে চিকিৎসা প্রথম চিকিৎসা, অপারেশন পরবর্তী আমরা যদি অর্ধেকটা কাটি জাস্ট ফলো আপ, আর যদি পুরো গ্রন্থিটা কাটি এবং থাইরয়েডের বাইরেও যদি অসুখ ছড়িয়ে যায় তাহলে আমাদের আরেকটা চিকিৎসা নিতে হবে, জাস্ট পরমাণু চিকিৎসা কেন্দ্রে গিয়ে জাস্ট হলো 3 দিন ওরা আলাদা করে রাখে, একটা ক্যাপসুল খাওয়াতে হয়, আর হলো পরবর্তীতে সারা জীবন হলো ফলো আপে রাখতে হয়, এবং থাইরয়েড হরমোনের ট্যাবলেট তাকে প্রতিদিন সকালে খেতে হয়, কারণ তখন তো তার হচ্ছে ওই গ্রন্থিটা থাকে না। আচ্ছা, এক্ষেত্রে বয়সটা কেন গুরুত্বপূর্ণ? 15 বছরের আগে কিংবা 55 বছরের পরে? সাধারণত গবেষণায় দেখা যাচ্ছে যে 15 বছরের নিচের ক্যান্সারগুলো সাধারণত একটু অ্যাগ্রেসিভ বা বিরূপাত্মক হয়, এবং 55 বছরের উপরে যারা, তাদের একসময় 45 বছর বলতো, এখন কিন্তু গবেষণা দেখা যাচ্ছে 55 বছর পর্যন্ত পেশেন্টগুলো 45-এর মতোই আচরণ করে। তাহলে হলো ওই 55-এর উপরের রোগীগুলোও অসুখের মেটাস্টেসিস বা আশেপাশে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা হলো বেশি থাকে। এই জন্য আমরা 55-এর উপরে এবং 15-এর নিচে হলো আমরা হাই রিস্ক বা অতিরিক্ত ঝুঁকির রোগী হিসাবে আমরা ধরে নেন আপনারা। আচ্ছা, এই ক্ষেত্রে কি আমরা যেমন অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে দেখি যে বিভিন্ন ধরনের থেরাপি দিতে হয়? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। থাইরয়েড ক্যান্সার একটা মাত্র ক্যান্সার যে ক্যান্সারে ক্যান্সার বিশেষজ্ঞদের ভূমিকা একটু কম। হ্যাঁ, খুবই কম, একদম কম। 100 জনের মধ্যে হয়তো 1 জন বা 2 জনের অনেক সময় রেডিওথেরাপি লাগে। কোন ক্ষেত্রে লাগে হলো একদম ধরেন অপারেশন করা গেল না, অসুখটা অনেক বেশি ছড়িয়ে গেছে, তখন ওই ক্ষেত্রে। আর আরেকটা হলো অ্যানাপ্লাস্টিক থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে রেডিওথেরাপি লাগে। আর এখন রেডিওথেরাপির বাইরেও বেশ কিছু সারা উন্নত বিশ্বে কিন্তু টার্গেটেড থেরাপি আসছে, বিভিন্ন ট্যাবলেট আসছে, ওই ট্যাবলেটের মাধ্যমেও কিন্তু চিকিৎসা করা হয়। তাহলে অনেক রোগী আমাদের কাছে আসে এবং জিজ্ঞেস করে যে থাইরয়েড ক্যান্সার হলো, তাহলে কি আমাকে কেমোথেরাপি রেডিওথেরাপি দেওয়া লাগবে কিনা? সাধারণত খুবই কম, 1 জন কি 2 জনের 100 জনের মধ্যে যদি অ্যানাপ্লাস্টিক টাইপের ক্যান্সার হয় ওই ক্ষেত্রে, তাছাড়া আসলে লাগে না রেডিওথেরাপি, কেমোথেরাপি। আচ্ছা, এই থাইরয়েডের বিষয়টা তো আসলে অনেক মানুষের সমস্যা, যারা বুঝতে পারে না যে তাদের থাইরয়েড গ্রন্থি দিয়ে কম কিংবা বেশি যদি হরমোন নিঃসৃত হয় তাহলে সেই ক্ষেত্রে কি ধরনের সমস্যা হতে পারে? না একই টাইপ ইমব্যালেন্স হলে একই ধরনের সমস্যা আসে? বেশি, আমি বলছিলাম প্রথমে, বেশি যদি নিঃসৃত হয় তাহলে হয় কি, খুব সোয়েটিং হয় শরীরে, সোয়েটিং হবে, অনেক ঘাম হবে, তারপর হলো পালপিটেশন, বুক ধড়ফড় করবে। হ্যাঁ,
তারপরে ওজনটা তার কমে যাবে, ডায়রিয়া হবে। এটা তো সে হচ্ছে অন্যভাবেও নিতে পারে, যে অন্যান্য শারীরিক কারণে হচ্ছে না, হ্যাঁ নিতে পারে, তখন তো খুবই স্বাভাবিক, তার তো স্ক্রিনিং টেস্ট করা হবে, টেস্ট করলে কিন্তু থাইরয়েড হরমোনের টেস্টটা চলে আসবে। আচ্ছা, ধরুন আমার থাইরয়েডের সমস্যা, কম বা বেশি হরমোন নিঃসৃত হচ্ছে, আমি ডক্টরের কাছে গেলাম, ডক্টর থাইরয়েড জিনিসটা আসলে, থাইরয়েড টেস্ট আসলে সবচেয়ে পরে দেয়, দেখা গেল আমার ব্লাড প্রেশারে কোনো সমস্যা আছে কিনা, আনুষঙ্গিক কোনো প্রবলেম হচ্ছে কিনা, এই সব বিষয়ে দেখে, মানে থাইরয়েডের টেস্টটা আসলে পরে করা হয়, বিষয়টা কি এরকম হয়? না না, বিষয়টা আসলে এরকম না। আপনি যদি একজন বিশেষজ্ঞ ডক্টরের কাছে যান, মেডিসিন বিশেষজ্ঞ হোক হরমোন রোগ বিশেষজ্ঞ হোক ENT স্পেশালিস্ট, মানে দেখবেন যে থাইরয়েডের অন্তত ন্যূনতম একটা টেস্ট দিলেও সাধারণত TSH বলে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের টেস্টটা কিন্তু করে, মোরালদাস মানে ম্যাক্সিমামই করে, যারা বিশেষজ্ঞ ডাক্তার সবাই করে। আর এই যে থাইরয়েড হরমোন যে কম নিঃসৃত বা বেশি নিঃসৃত হয়, এটার চিকিৎসক কিন্তু আলাদা, এটা হলো হরমোন রোগ বিশেষজ্ঞ। আমরা কিন্তু মানে অপারেশন সংক্রান্ত কাজ আমরা হেড নেক সার্জন বা থাইরয়েড সার্জন বা ENT সার্জনরা করে থাকি, কিন্তু হরমোনের যে তারতম্য ওঠানামা, এটা হলো হরমোন রোগ বিশেষজ্ঞরা করে থাকেন। তার মানে কোনো মেডিসিন ডক্টরের কাছে গেলে, মেডিসিন বিশেষজ্ঞ, উনি দেখার পর যদি মনে করে যে হরমোন মানে থাইরয়েড গ্রন্থির সমস্যা, ইমব্যালেন্স, তখন উনি কি ডক্টর চেঞ্জ করার কথা বলেন? না, মেডিসিন বিশেষজ্ঞরা আমাদের দেশে এই থাইরয়েড হরমোনের চিকিৎসা কিন্তু করে থাকেন, মেডিসিন বিশেষজ্ঞ যারা, ওনারাও করে থাকেন এই থাইরয়েড হরমোনের যদি ইমব্যালেন্স। আচ্ছা, সেটা হচ্ছে আপনারাও তো করে থাকেন, নাক কান গলা বিশেষজ্ঞ আপনারা যারা আছেন, সেই ক্ষেত্রে আসলে কিভাবে আপনারা ট্রিটমেন্টটা করেন, মানে কত সময় লাগতে পারে পুরোপুরি স্বাভাবিক হতে? এটা আসলে মানে একজাক্ট বলা যাবে না। আমার সাজেশন হলো আসলে এটা হরমোন রোগ বিশেষজ্ঞদের পার্ট, ওনারই দেখা উচিত আমার কাছে মনে হচ্ছে। ইউজুয়ালি আমরা যেটা করি প্র্যাকটিসে, আমরা সাধারণত রেফার করে দিই, যদি সার্জারি সংক্রান্ত কোনো কিছু না হয়ে থাকে তাহলে আমরা রেফার করে দিই, বা অনেক সময় পোস্ট সার্জারি সংক্রান্ত যদি হরমোনের ওষুধটা খুব ভালো অ্যাডজাস্টমেন্ট দরকার, আমরা কিন্তু হরমোন রোগ বিশেষজ্ঞের কাছে পাঠিয়ে দিই তখন। আচ্ছা, এটা কি কোনোভাবে হাই প্রেশার মানে ব্লাড প্রেশারের সঙ্গে যুক্ত? না, এটা ব্লাড প্রেশার কিংবা অন্যান্য না ব্লাড প্রেশারের সাথে, ব্লাড প্রেশারের সাথে বা ডায়াবেটিসের সাথে, এটা এমন না যে থাইরয়েড হরমোন কম হলে বা বেশি হলে ব্লাড প্রেশার কম বেশি হবে, ওই টাইপের কিছু না। কিন্তু এই যে ইয়েটা হয় আপনার, আমরা বলি যে পালপিটেশন বা পালস রেটটা একটু বেড়ে যায়, পালস রেটটা হাইপার থাইরয়েড হলে বা থাইরয়েড হরমোন বেশি সিক্রেশন হলে। আচ্ছা, এই থাইরয়েডের মানে থাইরয়েড গ্রন্থির এই হরমোনের ব্যাপারটা আসলে কিসের উপরে নির্ভর করে, মানে কার হচ্ছে বেশি নিঃসৃত হতে পারে, কার কম নিঃসৃত হতে পারে, এরকম কোনো বিষয় আছে? এটা একজাক্ট আসলে এভাবে বলা হলো কারণটা ভাবে আসলে মুশকিল। তবে ওই যে থাইরয়েড গ্রন্থিতে যদি কোনো অসুখ হয়ে থাকে তাহলে খুবই স্বাভাবিক, তার তো বেশি বেশি কাজ করা লাগে, ওই সময় অনেক সময় তারতম্য হয়। তারপর হলে ধরেন কিছু বলি আমরা ফিজিওলজিক্যাল গয়টার বলি, মানে ওই যে গর্ভবতীর সময় যেহেতু দুইটা শরীরের থাইরয়েড হরমোন, তখন কিন্তু অনেক সময় আবার থাইরয়েড হরমোন কম নিঃসৃত হয়। সাধারণত এইসব ক্ষেত্রে সাধারণত থাইরয়েড হরমোনের তারতম্য হয়ে থাকে সাধারণত। আচ্ছা, এটা কি মানে অন্যান্য সাধারণ মানুষের সবার কি এটা টেস্ট করা উচিত যে আমার থাইরয়েড গ্রন্থি ঠিক আছে কিনা? অবশ্যই উচিত। মানে একটা নির্দিষ্ট সময়? হ্যাঁ, আমার কাছে মনে হয় বছরে অন্তত একবার টেস্ট করা উচিত, থাইরয়েড হরমোনের টেস্ট। আচ্ছা, এটা যদি ইমব্যালেন্স হয় সেই ক্ষেত্রে আসলে এভাবে তো অনেক মানুষ দিনের পর দিন কাটিয়ে দিচ্ছে, মানে আমার ধরলাম যে আমার গ্রন্থিতে কম বা বেশি হরমোন নিঃসৃত হচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে এটার একদম ফাইনালি গিয়ে আমি কখন বুঝবো যে আসলে আমার ডাক্তারকে দেখানো উচিত? এখন একটা হলো তো রোগীরা বুঝে যে না আমার থাইরয়েড গ্রন্থি ফুলে গেছে, তখন কিন্তু রোগীরা মানে বাহ্যিকভাবে যেটা দেখা যায়, অনেক সময় না ফুলে গিয়েও থাইরয়েড হরমোন বেশি বা কম হতে পারে। ওই ক্ষেত্রে বুঝতে পারে হলো যদি কম নিঃসৃত হয় তাহলে কি হয়, শরীরে সে শক্তি পায় না, এনার্জি লেভেলটা তার কমে যায়, খুব অবসাদ লাগে তার, হ্যাঁ, তার বডি ওয়েটটা একটু কিন্তু বেড়ে যায়। তারপর যদি বেশি নিঃসৃত হয় তাহলে তো ওই যে ঘাম দেয়, প্রচুর সোয়েটিং হয়, তারপর হলো পালপিটেশন হয়। এটাই আসলে বেসিক বিষয়, এগুলো হলো বেসিক বিষয়। আচ্ছা, খাওয়া দাওয়ার কোনো ইস্যু আছে এক্ষেত্রে? আমরা সাধারণত আগে বলা হতো যে আয়োডিন ডেফিসিয়েন্সি, মানে আয়োডিনের অভাবে সাধারণত এই থাইরয়েড গ্রন্থি বা গলগণ্ড হয়। এক সময় আমরা বলতাম যে উত্তরবঙ্গে প্রচুর তখন গ্যাগ রোগ বলতো, গ্যাগ ঘাস। কিন্তু এখন তো ধরেন সরকার খাবার লবণের সাথে কিন্তু আয়োডিনটা একদম দিয়ে দেয়, নিয়ম করে ফেলছে যে খাবার লবণের সাথে আয়োডিন থাকতে হবে, সেজন্য আসলে খুব বেশি সেক্ষেত্রে এখন আয়োডিনের অভাবে যে হয় তার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। হ্যালো ডক্টর, এই ছিল আমাদের আজকের আয়োজন, সঙ্গেই থাকুন।